অনেকেই আছেন যারা আইবিএস নামক একটা সমস্যায় ভুগে থাকেন। সকাল হলেই বারবার বাথরুমে যেতে হয়। খুব বিরক্তিকর অবস্থা। আজকে আইবিএস নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল হেলথ মেসেজে। আইবিএস আসলে কি? আইবিএস হলো ইরিটেবল বাউল সিনড্রোম। এটা কোনো ধরনের বড় রোগ নয়। প্রথমেই বলে রাখি, এটা কোনো বড় রোগ নয়। এটাকে বলা হয় ফাংশনাল ডিসঅর্ডার। ফাংশনাল ডিসঅর্ডারই বলে থাকে এটা। এখন আইবিএস যাদের হয় তাদের কি ধরনের উপসর্গ প্রকাশ পেয়ে থাকে? সাধারণত দেখা যায় পেটে ব্যথা হয়, বারবার বাথরুমের চাপ হয়, বাথরুমের সাথে মিউকাস যেতে পারে, লোট যেতে পারে, অ্যাবডোমিনাল ব্লোডিং হয়, পেটের ভিতরে ফুটপাট ফুটপাট শব্দ হয়ে থাকে। অনেক সময় দেখা যায় ফ্লাটাস বের হয়, মলদ্বার দিয়ে বাতাস বের হয়। কখনো কখনো আইবিএসের রোগীদের দেখা যায় যে খাবার ঠিকভাবে হজম হয় না। আমরা বলে থাকি যে এই আইবিএস যাদের থাকে তাদের ফ্লাড স্টুল হয়। ফ্লাড স্টুল অর্থাৎ স্টুল যখন পাঁচ হয় তার নিজস্ব একটা শেপ আছে, ওই শেপটা থাকে না। আইবিএস এর টাইপ কি? কি ধরনের আইবিএস আমরা পেয়ে থাকি? দেখা যায় আইবিএস ডি, আইবিএস সি অ্যান্ড আইবিএস এম। আইবিএস ডি মানে হলো ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস। এই রোগীদের পেটে মানে যেটা হয়ে থাকে, পাতলা পায়খানা বেশি হয়ে থাকে এবং পাতলা পায়খানাটা বেশিরভাগ সকালে হয়ে থাকে। কখনো কখনো গভীর রাত্রেও ঘুম ভেঙে যায় বাথরুমের চাপের জন্য। আইবিএস ডি যেটা, এটা হলো পাতলা পায়খানা। আইবিএস সি এটা হলো কনস্টিপেশন প্রিডমিনেন্ট আইবিএস। এ রোগীদের পায়খানা সাধারণত শক্ত থাকে, অনেক শক্ত, অনেক কঠিন হয় পায়খানা, অনেক ঠিকভাবে হয় না। পায়খানার চাপে পেটে প্রচুর গ্যাস হয়। দেখা যায় যে ২ দিন ৩ দিন ৪ দিন যায়, তারপরও বাথরুমের চাপ হয় না, বাতাস বের হয়। এবং একটা কথা বলে রাখি, আইবিএস রোগীদের যে পেটে ব্যথা হয়, এই পেটে ব্যথা সাধারণত মলত্যাগের পরে বা মলদ্বার দিয়ে বাতাস বের হওয়ার পরে উপশম হয়ে থাকে। তাহলে গেল আইবিএস সি। আরেকটা হলো আইবিএস এম। এটা হলো মিক্সড টাইপ। মিক্সড টাইপ অর্থাৎ ডায়রিয়াও থাকে, কনস্টিপেশনও থাকে। কখনো ডায়রিয়া হয়, কখনো কনস্টিপেশন হয়। এটা হলো মিক্সড টাইপ অফ আইবিএস। আইবিএস রোগীদের ব্লোটিং থাকে। ব্লোটিং জিনিসটা কি? সাধারণত দেখা যায় যারা আইবিএসে আক্রান্ত হয় তাদের পেটের ভিতরে পুটপাট শব্দ হয়। কারণ হলো এদের খাবার ঠিকমতো হজম হয় না। ঠিকমতো হজম না হওয়ার কারণে এই যে আনডাইজেস্টেড অথবা পার্শিয়ালি ডাইজেস্টেড যে ফুড পার্টিকেলগুলি থাকে, এখানে ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন হয় এবং ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশনের সময় প্রচুর পরিমাণে গ্যাস জমে। সেই গ্যাসটাই কারণেই পুটপাট শব্দ হয়ে থাকে এবং ওই গ্যাস মলদ্বার দিয়ে বের হয়। বের হওয়ার পর রোগী কিছুটা স্বস্তি পেয়ে থাকে। আইবিএস হয় কেন? কি কারণে হয়? আমরা বলেছি এটা ফাংশনাল ডিসঅর্ডার, কোনো রোগ নয়। কিন্তু যাদের হয় তাদের জন্য তো এটা একটা প্রবলেম এবং আমরা বলে থাকি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট ইটস এ সোশ্যাল প্রবলেম, সামাজিক প্রবলেম। কারণ হলো যাদের এই আইবিএস এর সমস্যা থাকে তারা কোনো অনুষ্ঠানে যেতে পারে না। কোথাও যদি অফিসে রওনা দেয়
সেক্ষেত্রে পথে বসেও বাথরুমের চাপ হয়, অথবা পেটে ব্যথা শুরু হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজে যাবে, সেখানে বসেও বাথরুমের চাপ হতে পারে, পেটে ব্যথা হতে পারে, ব্লোটিং হতে পারে, রোগী অস্বস্তি বোধ করতে পারে। কাজেই এটা কেন হয়? এর প্রধান কারণ হলো, বলা হয়ে থাকে স্পাইসি ফুড যদি খায়, ডেইরি প্রোডাক্ট যদি দুধের তৈরি খাবার বেশি খেয়ে থাকে, দুধের তৈরি খাবারের সম্পর্কে বলা হয় যে, এটা ডেভিডসনে আমার বলা আছে, এই লাইনটা এভাবেই লেখা আছে যে, ইভেন হাফ টিএসএফ অফ মিল্ক ইজ এনাফ টু ডিস্টার্ব এ পেশেন্ট অফ আইবিএস। অর্থাৎ আধা চামচ দুধও একজন আইবিএস রোগীকে ডিস্টার্ব করার জন্য যথেষ্ট। কাজেই ডেইরি প্রোডাক্টস এটা বাড়ে। চকলেট, তারপর কোকাকোলা, এই যেগুলো সফট ড্রিঙ্কস আছে, আইসক্রিম, এগুলি খেলে আইবিএস বাড়ে। অতিরিক্ত তৈলাক্ত খাবারে বাড়ে, অ্যাংজাইটি টেনশনে বাড়ে, অ্যালকোহল জাতীয় খাবার, ধূমপান, এতে এই সমস্যা সাধারণত বেড়ে থাকে। কাজেই এই খাবারগুলি যদি পরিহার করা যায়, কিছুটা উপশম পাওয়া যায়। এখন সাধারণত ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস রোগীদের আমরা খাবার মেনে চলার কথাই বেশি বলে থাকি। অর্থাৎ ডেইরি প্রোডাক্টস, দুধের তৈরি খাবার, দুধ এবং দুধের তৈরি খাবার পরিহার করতে হবে। দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে। যতটা সম্ভব মশলাদার খাবার খাবেন না। খাবার নিয়ম যদি আপনি এড়িয়ে চলতে পারেন, এমনকি দেখা যায় ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস এদের শাকসবজি বেশি খেলেও প্রবলেম হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে নিজে খেয়াল করে দেখতে হবে কোন ধরনের খাবারে আপনার এ সমস্যা বেড়ে থাকে। সে ধরনের খাবার আপনার যতটা সম্ভব পরিহার করতে হবে। আমরা দেখেছি যে বেলের শরবত খুব ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস এখানে খুবই উপশম। আপনি বেলের শরবত খেতে পারেন। যদি বেল অ্যাভেলেবেল হয়, বেলের শরবত খেলে উপশম পাওয়া যায়। আমরা ঔষধের ভিতরে কখনো কখনো প্রোবায়োটিক দিয়ে থাকি। প্রোবায়োটিক, এক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই। প্রোবায়োটিক খেতে পারেন। আর আমরা কখনো কখনো গার্ড স্টেরিলাইজার হিসাবে কিছু ঔষধ পাওয়া যায়, সেগুলি দিয়ে থাকি। এনজিওলাইটিক ওষুধ কখনো দেই। এই ওষুধগুলি আসলে খুব একটা কার্যকরী তা না, খাবার নিয়মটাই বেশি কার্যকরী। কনস্টিপেশন প্রিডমিনেন্ট আইবিএস এর ক্ষেত্রে আমরা পায়খানাটা নরম করার জন্য ইসবগুলের ভুসি খেতে বলি। তাদের বেলাও স্পাইসি ফুড, তৈলাক্ত খাবার, ডেইরি প্রোডাক্ট যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে। মিক্সড টাইপ অফ আইবিএসেও খাবার নিয়ম মেনে চলতে হবে, তাহলে ভালো থাকা যাবে। মূল কথা হলো, আপনি যদি জীবনযাত্রার কিছু পরিবর্তন আনেন, খাবার নিয়ম মেনে চলেন, দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করেন, তাহলে আইবিএস থেকে কিছুটা ভালো থাকা সম্ভব। আর কখনো কখনো এই আইবিএস থেকে আইবিডি হয়ে যায়, কারো কারো আইবিডি হয়, যে সম্পর্কে আমরা পরে একটা ভিডিওতে আলোচনা করব। আইবিডি হলো ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। এটা কিন্তু ডিজিজ, আইবিএস কোনো ডিজিজ নয়। বাট আইবিডি যেটা, সেটা কিন্তু ডিজিজ। সেটা হলো ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, আইবিডি। এখানে ক্রোনস ডিজিজ থাকে, আলসারেটিভ কোলাইটিস থাকে, আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে আমি খুব সংক্ষেপে আইবিএস সম্পর্কে কিছু বলার চেষ্টা করেছি। আজকের এই আলোচনার মাধ্যমে আপনাদের সামান্য যদি কোনো উপকার হয়ে থাকে, তাহলে আমার এই হেলথ ম্যাচের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি চেপে দিবেন, যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।